আজকে ইউরোপিয়ান স্কলারশিপ যদি লাইক টার্গেট করি, তাহলে ওরা দেখছে যে আপনার ক্লিয়ার একাডেমিক ট্র্যাজেক্টরিটা লাগবে। মানে আপনার যে কাজ করতে চান সেটার উপরে আপনার লেখাপড়ার কানেকশন কতটুকু বা আপনার ড্রাইভ কতটুকু, সো লজিক্যাল পাস্ট, এখন কি করছেন, ফিউচার গোল কি, সেটা লাগবে। তো ইউ নিড টু সেট আপ ইউর মাইন্ড হোয়াট ইউ ওয়ান্ট টু প্রেজেন্ট। তারপর আপনার এই পার্টিকুলার প্রোগ্রাম, মানে যেই প্রোগ্রামই হোক আপনি যেখানে অ্যাপ্লাই করছেন সেটা ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ইউরোপ অফকোর্স, তো সেটার কেন দরকার, কেন আপনি এখানে অ্যাপ্লাই করছেন, নট লাইক জাস্ট প্রেস্টিজ, যেটা অনেক প্রেস্টিজিয়াস স্কলারশিপ, এটার জন্য আমি করতেছি। মানে দ্যাটস ভেরি লাইক জার্গন এন্ড অনেক পুরনো হয়ে গেছে। বাট ইউ নিড টু বি ভেরি লাইক স্পেসিফিক। তারপর আপনার ইম্প্যাক্ট মাইন্ডসেট থাকতে হবে, মানে আপনার সোশ্যাল, সায়েন্টিফিক, পলিসি এবং কমিউনিটি ইম্প্যাক্ট। আপনি যে কাজ করেছেন, আপনি তো লেখাপড়া আছেই, ইউ আর হ্যাভিং ইউর GPA, you have your other things about academics, but at the same time আপনার নিজের একটা আইডেন্টিটি থাকতে হবে, যেখানে আপনার সোশ্যালি বা সায়েন্টিফিক্যালি বা পলিসি লেভেলে বা কমিউনিটি লেভেলে আপনার কাজের একটা ইম্প্যাক্ট আছে। সো দ্যাট শোস দ্যাট এক্সাম্পল ওর আপনার যে এভিডেন্স, সেটা আপনাকে শো করে যে আপনার একটা ইম্প্যাক্ট মাইন্ডসেট আছে। দেন আপনার শুধুমাত্র যে গ্রেড থাকলেই ভালো তা না, মানে আপনার একটা লিডারশিপ বা ইনিশিয়েটিভ নিয়েছেন, আপনি একটা কিছু কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টে দিয়েছেন বা আপনি স্টার্ট করেছেন। তারপর আপনার ভ্যালিউস লাইক সাস্টেইনেবিলিটি, ইনক্লুশন, ইনোভেশন, কোলাবোরেশন, এই টাইপের কিছু জিনিস আছে যেটা আপনার ডেভেলপমেন্টাল গোল, লাইক গ্লোবাল ডেভেলপমেন্টাল গোল আছে, তারপর হচ্ছে আপনার SDG আছে, এই টাইপের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, সেগুলোর সাথে আপনার কানেক্ট হয় কিনা, আপনার যে কাজগুলো করেছেন সেগুলোর ভ্যালু অ্যালাইন করে কিনা। দেন আপনি এই স্কলারশিপটা পাওয়ার পর সেটাকে আপনি সবকিছু কিভাবে ব্যবহার করবেন এই ডিগ্রিটা শেষ হয়ে যাওয়ার পর, সেটার একটা আউটলাইন থাকতে হবে আপনার। অ্যাজ তানভীর সেড, যে আপনি এখানে ট্রমা ডাম্পিং বা লাইক জাস্ট চাইল্ডহুড স্টোরি দিয়ে শুরু করার কিছু নেই। ইউ হ্যাভ টু বি পারপাস ড্রিভেন, যেটা আপনার একটা প্রবলেম, গ্যাপ বা সামথিং লাইক সলিউশন টু রিয়েল লাইফ প্রবলেম অর গ্যাপ, অথবা লাইক সত্যিকারের মোটিভেশন, মানে একটা প্র্যাকটিক্যাল মোটিভেশন যেটা আপনাকে এই ফিল্ডের জন্য নিয়ে এসেছে। যেমন এখানে একটা এক্সাম্পল, working in biomedical research exposed me to the gap between advanced diagnostics and accessibility in low resource settings, motivating my pursuit of interdisciplinary training in something, like you go with your flow. So এটা একটা এক্সাম্পল হতে পারে। You don't have to write like since childhood I have always been passionate about science. তো এখানে এরকম প্যাশন অ্যাবাউট সায়েন্স, এটা নিয়ে কিছুক্ষণ আগে তানফিয়া বলেছে, প্যাশনেট তো সবাই, বা আমি আমার চাইল্ডহুড এটা করছি, আমি এত মাইল হেঁটে যেতাম, তারপর আমরা এরকম হয়েছে। You don't have to write like that, just come to the point. দেন আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড, সেটা হচ্ছে রিলেভেন্ট থাকতে হবে। আপনি কি করেছেন, তারপর সেটার জন্য আপনি নিজেকে প্রিপেয়ার করার জন্য আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা কিরকম হলো, কেন আপনি এই ফিল্ডে আসছেন। Then you have to focus on those, like focus on how your background prepared you for this particular goal or target. আপনার যে কি কি কোর্সেস, রিসার্চ, থিসিস প্রজেক্ট, সেগুলো আপনাকে কিভাবে প্রিপেয়ার করেছে টু অ্যাচিভ ইউর গোলস। এন্ড দেন আপনি ওই টাইমটাতে কি কি স্কিল ডেভেলপমেন্ট করেছেন, লাইক different type of methods, methodologies, skills, analysis, and different tools শিখেছেন। দেন এগুলোর মাধ্যমে আপনার গ্রোথটা কিভাবে হয়েছে। শুধুমাত্র আমি এই প্রাইজ জিতেছি, ওই প্রাইজ জিতেছি, এটা করেছি, এত জিপিএ পেয়েছি, তা না। ইউ হ্যাভ টু লাইক শো। সো এটা একটা স্ট্র্যাটেজি হতে পারে যে আপনার কজেসটা কি, তারপর আপনি কি অ্যাকশন নিয়েছেন, আর এটা আউটকাম কি আসছে। এটার এই স্ট্র্যাটেজিটা আপনি ফলো করতে পারেন যখন আপনি লিখবেন। দেন আপনার প্রফেশনাল বা রিসার্চ এক্সপিরিয়েন্স যেটা আছে, সেটা লিডারশিপ বা ইম্প্যাক্ট বেসড হতে পারে। স্কলারশিপ যেগুলো আছে তারা আপনার দেখবে যে আপনি কেন বা কিভাবে আপনি ওই পার্টিকুলার মোমেন্টে বা ওই এক্সপিরিয়েন্স যখন ঘটছিল আপনি কিভাবে অ্যাক্ট করেছেন। মানে আপনি লিখতে পারেন যে আমি অমুক জায়গায় কাজ করেছি, তমুক জায়গায় কাজ করেছি,
বাট কাজ করেছেন, কাজ তো অনেক জায়গায় করতে পারেন, বাট দ্যাট প্রফেশনাল রিসার্চ এক্সপিরিয়েন্সটা আপনার লিডারশিপ কিভাবে কাজে লাগিয়েছেন, কিভাবে আপনার ইম্প্যাক্ট হয়েছে সেটা দেখাতে হবে। লাইক আপনি কি টাইপের প্রবলেম আইডেন্টিফাই করেছেন ইন দ্যাট এক্সপিরিয়েন্স যখন ঘটছিল, দেন আপনি কি ইনিশিয়েটিভ নিয়েছেন ওই প্রবলেমটাকে সলভ করার জন্য, দেন সেটা কিভাবে আপনার কন্ট্রিবিউশনটা কিভাবে ওই কজটাকে চেঞ্জ করেছে টু হ্যাভ আ বেটার আউটকাম। সো ইউ ওয়ার্ক ইন ইন্টার্নশিপ, বা আপনি একটা পার্টিকুলার রিসার্চে কাজ করেছেন বা একটা জবে কাজ করেছেন, সেখানে আপনি একটা প্রবলেম আইডেন্টিফাই করে ইউ লাইক অ্যাকচুয়ালি সলভ ইট, এবং এটার জন্য কি হয়েছে। সো ইউ ক্যান রাইট ইট ডাউন ইন দ্যাট ওয়ে আপনার এক্সপিরিয়েন্স গুলো। তারপর আপনার আরেকটা জিনিস হচ্ছে, পার্টিকুলার যেই ইউরোপিয়ান স্কলারশিপ বা প্রোগ্রামে আপনি অ্যাপ্লাই করছেন সেটা আপনার জানতে হবে স্পেসিফিক মডিউল গুলো কি, যেটা কিছুক্ষণ আগে তানফিয়া বলেছে যে ইউ নিড টু লার্ন অ্যাবাউট দোজ প্রোগ্রামস। ব্লাইন্ডলি জাস্ট আমি একটা জেনারিক এসওপি তৈরি করবো তা না, মানে ইউ নিড টু নো স্পেসিফিক্যালি ফর দ্যাট পার্টিকুলার প্রোগ্রাম অ্যান্ড স্কলারশিপস, অ্যান্ড দেন এটার মডিউলটা কি, কোন ল্যাব, প্রফেসর, মেথোডোলজি। মানে ইউরোপে যদিও আপনার পার্টিকুলার এসওপিতে প্রফেসর মেনশন করতে হয় না, but still you need to know to keep it in your mind at least about the scholarship এবং তাদের goals. And Europe's approach is essential, like policy, collaboration, innovation. এই জিনিসগুলো আপনার মাথায় রাখতে হবে। And একটা example ওই পার্টটুকুর যে this program emphasis on like transitional, like this translational research and Europe-wide যে collaboration আছে that aligns with your goal to bridge the laboratory discoveries, যেগুলো মানে সেটা আপনি যা যা শিখেছেন ওগুলো মেনশন করবেন, উইথ দ্য স্কেলেবল হেলথ কেয়ার সলিউশনস। যদি আপনি হেলথ কেয়ারে টার্গেট করে থাকেন তাহলে পার্টিকুলার ওই ল্যাবরেটরি ডিসকভারিজ গুলো বা স্কিলস গুলো, প্রোগ্রামের যে রিসার্চ গুলো হয় সেটা কিভাবে আপনার স্কেল সলিউশনটাকে আরো এনরিচ করতে পারে, বা আপনি হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিতে ঢুকলে সেই গুলো কিভাবে আপনাকে কাজে লাগাবে বা আপনার কন্ট্রিবিউশন কতটুকু ভালো হবে। সো এখানে আপনি যদি বলেন যে ইউরোপ তো একদম ওয়ার্ল্ড ক্লাসের এডুকেশন দেয়, কালচারাল ডাইভার্সিটি আছে, এই জন্য আমি করতে চাই, নট লাইক দ্যাট। ইউ নিড টু বি স্পেসিফিক অ্যান্ড অ্যালাইন উইথ ইউর গোল অ্যান্ড স্কিলস ইউ লার্ন অ্যান্ড হাউ ইট উইল ইম্প্যাক্ট। সো ইট হ্যাজ টু বি ক্লিয়ার, রিয়েলিস্টিক অ্যান্ড ইম্প্যাক্ট ওরিয়েন্টেড। বারবার ইম্প্যাক্ট কথাটা আসতেছে। সো আপনার স্ট্রাকচারের মধ্যে আপনার গোল থাকতে হবে, শর্ট টার্ম গোল, লাইক আপনি নেক্সট 2-5 বছরে কি করবেন, and also long term goal, যে 10 বছর পরে আপনি এগুলো মানে আফটার এভরিথিং হোয়াট উইল ইউ ডু। সো একটা ক্লিয়ার ভিশন থাকতে হবে। এমন না যে আপনি এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই যে আমি 5 বছর পরে তো অনেক কিছু ঘটে যেতে পারে, আমি তো এটা না এটাও করতে পারি, আমি অন্য জিনিস হয়ে যেতে পারি, ইট ডাজন্ট ম্যাটার, ইটস ওকে, ইউ ডোন্ট হ্যাভ টু বি মানে যা বলেছেন তাই করে দেখাতে হবে এরকম না ব্যাপারটা। বাট আপনি এই যে এই পার্টগুলো যখন বলেছেন এটার সাথে অ্যালাইন করে আপনার শর্ট টার্ম অ্যান্ড লং টার্ম গোল জেনারেট করতে হবে। অ্যান্ড ওয়াই আই এম টকিং অ্যাবাউট দিস, এই যে আপনার প্রোগ্রাম ডিসকভারিজ কিভাবে আপনার হেল্প, লাইক পার্টিকুলার স্কলারশিপ কিভাবে আপনি আপনার স্টাডির সাথে অ্যালাইন করবেন, তারপর একাডেমিক ব্যাকগ্রাউন্ড, রিলেভেন্সি অ্যান্ড এই ক্রোনোলজিটা একটার পর একটা আসতেছে এগুলো, and your short-term and long-term goal, you need to tie your goals with your home country. আপনার বাংলাদেশে আপনি এগুলো শিখে কিভাবে কাজ করবেন, তারপর গ্লোবাল চেঞ্জেস, নট অনলি ইউর ওন কান্ট্রি, গ্লোবালি সেটা কিভাবে ইম্প্যাক্ট করবে, বা বিভিন্ন গ্লোবাল চ্যালেঞ্জেস, প্রবলেমগুলো কিভাবে আপনি সলভ করবেন সেটা অ্যাটাচ করবেন। তারপর ডিফারেন্ট পলিসি, একাডেমিয়া, ইন্ডাস্ট্রি বা এন্টারপ্রেনারশিপের কেসে কিভাবে এক একটা কাজ করে, কারো কারো কেসে পলিসি বা একাডেমিয়া, কারো কারো কেসে ইন্ডাস্ট্রি এন্টারপ্রেনারশিপ, কারো কারো কেসে একাডেমিয়া ইন্ডাস্ট্রি। সো আপনি এটা মানে নট নেসেসারি চারটাই থাকতে হবে, বাট যার কেসে যে এটা যার টার্গেট যেটা সেভাবে আপনি অ্যাটাচ করবেন। তারপর ইউরোপিয়ান স্কলারশিপ যেগুলো আপনার চেঞ্জে মানে যেগুলো আপনার চেঞ্জ করে, চেঞ্জ মেকার্স, লাইক আপনি একটা সোসাইটিতে বা ইন্ডাস্ট্রিতে বা একাডেমিয়াতে কিংবা পলিসি লেভেলে অথবা আপনার কান্ট্রি লেভেলে, লোকালিটি বা কমিউনিটিতে আপনি একটা চেঞ্জ নিয়ে আসতেছেন। নট লাইক যে আপনি শুধু ইন্ডাস্ট্রিতে জব করতে চাই, আপনি এখানে একটা ডিগ্রি শেষ করে আপনি ইন্ডাস্ট্রিতে জব করবেন, ইউ জাস্ট হ্যাভ সার্টিফিকেট। তারা এটা চায় না, তারা চায় যে ইউ আর
bringing some changes in the community. So আপনার এসওপিটা ওভাবেই সাজাতে হবে। নট নেসেসারি আপনি পরবর্তীতে যে ইন্ডাস্ট্রিতে কাজ করেন না করেন সেটা পরের ব্যাপার, বাট উই আর টকিং অ্যাবাউট অনলি দ্য এসওপি ফর্ম। So it has to be in this way. So now why, as you saw, যে আমরা সবাই বলি যে I am the best candidate for this scholarship, এইভাবে মানে, কিন্তু সেটা কেন? আপনি যে বেস্ট বা আপনারকে দেওয়া উচিত কেন, খুব এক্সপ্লিসিটলি দিতে হবে যে এই যে ইউ বা ইউরোপিয়ান স্কলারশিপ যে সে আপনার উপর ইনভেস্ট কেন করবে। আপনি যদি এই জিনিসগুলো স্পেসিফাই করেন অ্যান্ড এই স্কলারশিপ আপনার জন্য কেন এবং আপনার গোলগুলা কি সেগুলো যদি অ্যালাইন করে, with all of those you have to like show yourself that you deserve it. At the same time আপনার ফাইন্যান্সিয়াল নিড লাগবে, মানে এটা মেনশন করবেন বাট ইমোশনাল হওয়ার কিছু নাই যে আমি অনেক গরিব, আমার বাবা মা গরিব, এটা আমি এরকম, মানে ইটস নট লাইক দ্যাট। ইউ মেনশন ক্লিয়ারলি, লাইক ব্রিফলি, যে আপনার you have everything but you don't have the capacity for financing the whole journey, that thing. And then you have this merit and leadership, everything is like we talked previously, and commitment to give back. Like আপনি এই সুবিধাগুলো, এই স্কলারশিপ গুলো পাওয়ার পর আপনার কিভাবে এই লার্নিংটা আপনি গিভ ব্যাক করবেন সোসাইটিতে, এবং আপনি যা যা বলেছেন আপনার সেই ট্র্যাজেক্টরিটার মধ্যে লং টার্ম শর্ট টার্ম গোলের মধ্যে সেটা রিফ্লেক্ট হতে হবে। ক্লোজিং, it has to be forward looking. It's not যে আমি এখানে শেষ করে এখানেই শেষ, not like that. So it has to be like confident, and আপনার একটা রেসপন্সিবিলিটি সেন্স থাকতে হবে যে I was given or I was awarded this and I will like pay it back, not like thank you so much, মানে এটা পেয়ে আমার এত উপকার হলো, এরকম টাইপের গ্র্যাটিটিউড কিছু। Like example, the scholarship would enable me to transform advanced training into sustainable solutions that contribute to the both European innovation and global development, as well as like the community development. So কিন্তু সেটা আপনার মানে কিছু ডিটেল ঠিক বলবো না, একটা ফরওয়ার্ড লুকিং সেন্টেন্স আপনার বলতে হবে যে আপনি কি কি করবেন, রাইট? সো ইটস লাইক আ রেসপন্সিবল কমিটমেন্ট, নট থ্যাংক ইউ বা মানে একটা হোপফুল স্টেটমেন্ট দিয়ে অনেকে শেষ করে, নট লাইক দ্যাট। It has to be strong. Okay, so এখানে অনেকগুলো স্কলারশিপই তো আমাদের টার্গেটে থাকে, ইরাসমাস, সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপ, ডাড, ইফেল বা আইফেল, Mary and like Sklodowska Curie, Orange Knowledge Program like OKP, এই টাইপের অনেকগুলো স্কলারশিপ আছে। So based on different scholarships, they have their sometime এই স্কলারশিপ গুলোর অ্যাপ্লিকেশনের সময় ওদের অনেকের এসওপির ফর্মও থাকে। তো এটা আমাদের স্কলার ট্র্যাকের যে স্কলারশিপ স্পেসিফিক বা ডেডিকেটেড পেজ থাকবে, সেখানে আপনার ইনফরমেশনের মাধ্যমে ওরা ওই পার্টিকুলার স্কলারশিপের জন্য এসওপিটা তৈরি করে দিবে। এট দ্য সেম টাইম আপনারা নিজেরাও যখন বানাবেন, মেক শিওর যে এই ইনফরমেশনগুলো যা যা আমরা বলেছি এইগুলোর ড্রাফটটা থাকলে that could be transferred into any of those formats. Like কিছু কিছু যেমন SISS এর একটা ফর্ম আছে, তো ওই ফর্মে এসওপির জন্য বিভিন্ন কোয়েশ্চেনারি থাকে। So you can transform them all of this information বা এগুলোকে শর্ট করে টার্গেটেড স্কলারশিপের যে ফর্মেট সেখানে আপনারা রাখতে পারেন। সো এখন তাহলে কি দাঁড়ালো, আপনার পুরো এই স্কলারশিপটার মধ্যে অ্যাপ্লিকেশনের টাইমে এসওপি এর মধ্যে খুব সার্টেনলি ইন্ট্রিকেটেড থাকতে হবে যে পয়েন্টগুলো, সাস্টেইনেবিলিটির জিনিসগুলো থাকতে হবে, ইকুইটি ইনক্লুশন থাকতে হবে, এটা আপনার বিভিন্ন দেশে মানে অ্যাক্রস দ্য বর্ডার্স কোলাবোরেশনের হিম থাকতে হবে, এভিডেন্স বেসড পলিসি, ইনোভেশন ফর পাবলিক গুড। তো এই যে জিনিসগুলো এটা আপনার এসওপি এর মধ্যে বিভিন্ন জায়গায় আসবে ইউরোপিয়ান স্কলারশিপের কেসে। সো আপনার কিছু কমন রিজনস থাকে, যদি আপনি খুব জেনারিক বানিয়ে ফেলেন বা ইউরোপিয়ান স্পেসিফিক না হয় তাহলে আপনার এটা রিজেক্ট হতে পারে। ইম্প্যাক্ট প্ল্যান যদি না থাকে, যে আপনি এগুলো কাজ করেছেন বা করে আসতেছেন, এটার জন্য আপনার সোশ্যালিটি কি কি ইম্প্যাক্ট করেছেন বা কি করতে চান, আপনার ফিউচার প্ল্যান কি, সলিড একটা প্ল্যান ইম্প্যাক্ট করার, সেটা না থাকলে, আর আপনি যদি সিভিটাকে শুধু, যেটা তার ভিক্টোরিয়া বলেছে যে সিভিকে
জাস্ট ট্রান্সফার করে দেন তাহলে হবে না। আর ক্যারিয়ার গোল যদি আপনি অনেক বলেন যে আমি এরকম এটা শেষ করে অনেক বড় সায়েন্টিস্ট হবো, এটা করবো, ইটস নট লাইক দ্যাট। ইউ হ্যাভ টু বি ভেরি স্পেসিফিক। এত ভেগ বললে হবে না, এটা সবাই বলে যে আমি দেশে এসে এরকম মানুষের সেবা করতে চাই, এই কথা এভাবে বলবেন না, বলা দরকার নেই। ফোকাস অন অনলি পার্সোনাল বেনিফিট যদি হয়ে থাকে যে আমার এটার মাধ্যমে আমি এটা শিখবো এবং এরকম করেছি এবং এটা দিয়ে আমার ফিউচার গোল শুধুমাত্র বেনিফিটেড হবে বা সামথিং লাইক দ্যাট, ইট দ্যাট উইল শো দ্যাট ইউ আর অনলি ডুইং ইট টু এসকেপ ফ্রম ইউর কান্ট্রি। যদিও আমাদের এখানে অনেকে আছে উই আর ডুইং ইট এক্স্যাক্টলি ফর দ্যাট, বাট ফর এসওপি ডোন্ট ট্রাই টু পুট দ্যাট সেন্স ইন ইউর এসওপি। আপনি তাহলে কি করছেন যে প্রত্যেকটা এসওপি স্কলারশিপ স্পেসিফিক করছেন, যেটা তান্ত্রিক একটু আগে বলেছে যে মানে একই জিনিস সব জায়গায় না, প্রত্যেকটা স্কলারশিপের জন্য প্রোগ্রামটা পড়ে আপনি ওইভাবে তৈরি করছেন। আপনার স্টোরি সোশ্যাল ইম্প্যাক্টের সাথে অ্যাড করছেন, what kind of social impact you have been doing, you are planning to do, and আপনি যে আস্তে আস্তে প্রত্যেকটা এক্সপিরিয়েন্সের সাথে আপনার গ্রোথ হয়েছে সেটা আপনারা মেনশন করতে হবে। আর ওয়ার্ড লিমিট দেওয়া থাকে এসওপিতে, বিভিন্ন ইউরোপিয়ান স্কলারশিপের যে একটু আগে বললাম যে ফরম্যাট থাকে, ওই ফরম্যাটগুলোতে আপনার বিভিন্ন ওয়ার্ড লিমিট থাকে, সেটা আপনার ফুললি ফলো করতে হবে। অ্যান্ড আপনার রেফারেন্স যারা আছে তাদের মানে আপনার যারা রেকমেন্ডেশন লেটার দিবে তাদের কথাবার্তা আপনার রেকমেন্ডেশন লেটারের মধ্যে কি লিখেছে সেটা যাতে আপনার এসওপির স্টোরির সাথে যাতে মিল থাকে, এই জিনিসটা একটু মাথায় রাখবেন। এটা নিয়ে আমরা নেক্সট সেশনে কথা বলবো। তো আপনি আপনার কি কি করবেন না সেটা হচ্ছে এসওপি একই জিনিস কপি করে বারবার জায়গায় ইউজ করবেন না, বা ইমোশনাল হার্ডশিপ সব জায়গায় ইউজ করার দরকার নেই। তারপর আপনার সিভি মানে আইটেম জাস্ট আপনি ইলাবোরেট করে দিয়ে দিচ্ছেন তা না। অ্যান্ড আপনার হোম কান্ট্রিকে এত ক্রিটিসাইজ করার কিছু নাই যে দেশে এত বাজে অবস্থায় যেখানে কিছু নাই এজন্য আমি এখানে আসতে চাই, এরকম না। ইউ হ্যাভ টু শো দ্যাট ইউ আর অ্যাকচুয়ালি লার্নিং দিস টু ইমপ্রুভ সামথিং ইন ইউর কান্ট্রি অর লোকালিটি। বাট আপনার দেশে এটা নাই ওটা নাই, দেশে এত খারাপ, এগুলো বলা দরকার নেই। আর গ্লোবাল সিটিজেন, আমি একটা গ্লোবাল সিটিজেন, আমি একটা প্যাশন ড্রিভেন পার্সন, এই কারণে আমি এটা করতে চাই, এই টাইপের কৃষি ব্যবহার করার দরকার নেই। সো দিস আর সাম অফ দ্য থিংস। সো নাও এখন যদি আমরা একটু ডিটেলে আসি, আপনি ইরাসমাস একটা স্কলারশিপ এসওপি দেখছেন, আমরা ইরাসমাসটাকে আপাতত একটু টার্গেট করি, যেটা তান্ত্রিক অলরেডি দেখিয়েছে। আমরা এটাকে যদি একটু ব্রেক ডাউন করি, ফার্স্টে আপনার প্রবলেম ড্রিভেন একটা মোটিভেশন থাকবে, ওপেনিংটা এটা আপনার রিয়েল আমরা দেখাচ্ছি যে একটা বায়োমেডিক্যাল বা বায়োলজিক্যাল সায়েন্সের লাইফ সায়েন্সের একটা চ্যালেঞ্জ, মানে যারা এখানে স্টুডেন্টরা আছে অনেকেই লাইফ সায়েন্সের স্টুডেন্ট, এই জন্য আমি এটা তৈরি করেছি হবে যে আপনি একটা রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম দেখাবেন, আপনি দেখাবেন যে আপনার লেখাপড়া যা যা করেছেন একাডেমিক এক্সপোজার কিভাবে আপনাকে এই লাইনে পড়ার জন্য বা এই প্রবলেম সলভ করার জন্য মোটিভেট করেছে। আপনি সব চাইল্ডহুড ইমোশনাল ন্যারেটিভ দেওয়া দরকার নেই, এই জিনিসটা আপনি প্রথম 100 মানে 50-100 ওয়ার্ডস এর মধ্যে লিখলেন। তারপর আপনার একাডেমিক ফাউন্ডেশন এবং রিসার্চ রিডিংস, যে রিলেভেন্ট কি কি কোর্স ওয়ার্ক করেছেন আপনার বায়োটেক, মলিকুলার বায়োলজি, বায়োইনফরমেটিক্স বা কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে বিভিন্ন রকমের অ্যালগোরিদম, তারপর আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস, তারপর স্ট্রাকচার, ডেটা স্ট্রাকচার প্রোগ্রামস যা যা আছে, তারপর আপনার আন্ডারগ্রেড থিসিস এবং মেজর প্রজেক্টস কি কি করেছেন, তিনি রাইট ইউর রিসার্চ মেথোডোলজিস বা টেকনিক্যাল স্কিলস কি শিখেছেন, এন্ড এগুলো আপনার এখানে একাডেমিক ফাউন্ডেশনে থাকবে। দেন এভিডেন্স অফ অ্যান একাডেমিক গ্রোথ এন্ড ইনিশিয়েটিভ, লাইক আপনি প্রত্যেকটা স্টেপে লাইক আপনি ল্যাবের মানে কোর্স ওয়ার্কে কোন টাইপের স্কিল শিখলেন, তারপর আবার সেম স্কিলটা আপনি যখন কোর্স ওয়ার্কে শিখেছেন সেটা যখন আপনি আবার ল্যাব কোর্সে শিখেছেন সেটা আরো মানে থিওরিটা আপনি প্র্যাকটিক্যালি শিখলেন, দেন এটাকে আপনি আপনার থিসিসের টাইমে একটা প্রজেক্ট করার সময় ব্যবহার করেছেন, সেটা আবার থার্ড স্টেপে জিনিসটাকে শিখলেন ফর একটা অ্যাপ্লিকেশন। দেন সো এইভাবে আপনার গ্রোথটাকে দেখাতে হবে। দেন রিসার্চ অ্যান্ড প্রফেশনাল এক্সপিরিয়েন্সেস উইথ ইম্প্যাক্ট, আপনি যে ধরেন রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপের কাজ করেছেন বা ইন্টার্নশিপ করেছেন বা ল্যাব ওয়ার্ক করেছেন সেগুলো থাকবে। তারপর এগুলো মেনশন করে আপনার স্পেসিফিক রোল কি ছিল ওগুলোর সময় এবং আপনার কন্ট্রিবিউশন কি ছিল, যে আপনি প্রজেক্টে কি হিসাবে কাজ করেছেন, সেই টাইমটাতে আপনার কন্ট্রিবিউশনের মাধ্যমে কি কি আউটকাম এসেছে, আপনি কি কি স্কিল গেইন করেছেন, এবং আপনার লিডারশিপ মোমেন্ট কি বিভিন্ন প্রফেশনাল এক্সপিরিয়েন্সের সময় বা কোনো একটা ক্লাবে কাজ করার সময় বা আপনার কোনো একটা
সোশ্যাল ইনিশিয়েটিভ বা এন্টারপ্রাইজে কাজ করার সময়, অথবা আপনার চাকরিতে কাজ করার সময়। ইন এনি কেসেস, এক একজনের জন্য তো এগুলো এক একটা হবে, বাট ইন এভরি কেসেস এই আউটকাম স্কিলস লিডারশিপ কিভাবে গেইন করেছে সেটা, এন্ড আপনি সেটা লিঙ্ক করবেন রিসার্চটাকে যে সোসাইটাল বা হেলথ কেয়ার ইম্প্যাক্ট, যে আপনি একটা কাজ করলেন, রিসার্চ করলেন, ইন্টার্নশিপ করলেন বা কোনো একটা প্রজেক্ট করলেন, সেটার মাধ্যমে আপনি যেহেতু উই আর টকিং অ্যাবাউট হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি, সো হেলথ কেয়ারে আপনার ইম্প্যাক্ট কি সেটা হলো। যে ফিজিক্সে কাজ করবে তার আবার ইম্প্যাক্ট হবে অন্য জায়গায়। তো এরকম ডিপেন্ডিং অন ইউর প্রোগ্রাম বা ডিপেন্ডিং অন ইউর আপনার ক্যারিয়ার, তার সেই সেটার ইম্প্যাক্ট কি আপনি মানে ইউ উইল রাইট ফর 150 to 180 ওয়ার্ডস বা 200 ওয়ার্ডে। তারপর আপনার ইরাসমাস মুন্ডাস এন্ড এই জয়েন্ট প্রোগ্রামটা কেন, আপনার ভ্যালু অফ জয়েন্ট ডিগ্রি এন্ড মোবিলিটি, ওদের যে একটা স্ট্রাকচার আছে সেটা আপনার কেসে কেন ভ্যালুয়েবল, ইউ মেনশন ইট। তারপর আপনার যে পার্টনার ইউনিভার্সিটিস গুলো আছে, মডিউলস বা ল্যাব বা মেথোডোলজি যেটা আছে সেটা আপনি উল্লেখ করলেন। আম, আপনি দেখান যে আপনার ইউরোপিয়ান কোলাবোরেশন কিভাবে আপনার ট্রেনিংটাকে এনহ্যান্স করবে, দ্যাট পার্টিকুলার স্কলারশিপ। তারপর আপনার এই ল্যাব ল্যাবে যে রিসার্চ গুলো হচ্ছে, the particular methodologies they are teaching or they're providing, and then just like 200 ওয়ার্ডস এর মধ্যে দেন আপনার লিডারশিপ বা কোলাবোরেশন বা গ্লোবাল মাইন্ডসেট যেটা, সেটা আপনাকে শো করতে হবে যে আপনি একটা গ্লোবাল মাইন্ডসেট ধারণ করেন। লাইক আপনি বিভিন্ন একাডেমিক কেস আপনি অলরেডি মেনশন করেছেন, লিডারশিপ রোলস ইন একাডেমিক রিসার্চ এন্ড কমিউনিটি ওয়ার্কের মধ্যে। দেন আপনার বিভিন্ন টিম ওয়ার্ক আপনি কি করেছেন, বিভিন্ন কালচারাল কোলাবোরেশন আর মেন্টরিং প্রোগ্রামের মাধ্যমে আপনি কি টাইপের লিডারশিপ শো করেছেন। তারপরে আপনি বিভিন্ন ইনিশিয়েটিভ নিয়েছেন এবং ফর্মাল রেসপন্সিবিলিটিস নিয়েছেন। এটা একটা ক্লাব হতে পারে, এটা একটা আপনার নিজের ইনিশিয়েটিভ হতে পারে, বা অন্য কোনো একটা সোশ্যাল ইনিশিয়েটিভে আপনি কাজ করেছেন, কোনো একটা রোল প্লে করেছেন, বা আপনার নিজের একটা স্টার্ট আপ আছে, বা আপনার একটা কমিউনিটি লাইক এনজিও তে কাজ করেছেন, সামথিং লাইক দ্যাট। ইট ক্যান বি এনিথিং। বা আপনি কোনো একটা প্রজেক্ট করেছেন, যেমন এখানে রাহাত আছে, তানফি আছে, তারা আইবিতে আমাদের স্টেম কমিউনিটি আইবি মতো স্টুডেন্টদের জন্য কিছু কাজ করেছে, স্টুডেন্ট ড্রিভেন একটা প্রজেক্ট। তারপর হচ্ছে আমরা আরেকটা কাজ করেছিলাম ফিমেল স্টুডেন্টদের জন্য হাইজিন স্টেশন তৈরি করা, যেখানে সোশ্যাল পার্ট গুলো করেছিল তানফিয়া এবং ইঞ্জিনিয়ারিং পার্ট গুলো করেছে শিহাব। তো দ্যাট ওয়াজ লাইক মানে ট্রাইং টু হেল্প হাইজিন প্রোডাক্ট ফর দ্য ফিমেল ফর ফ্রি। সো এরকম এক একজন আসলে আরো অনেকগুলো প্রজেক্টে কাজ করেছে। তো এখানে আপনারা নিশ্চয়ই অনেকে আছেন that work something like that. It can be something like that. It can be club. It can be other NGOs as well, right? So career goal, development impact, আপনার short term, long term goal থাকতে হবে। Usually short term goal PG, research institute, biotech industry-তে, আর long term goal আপনার capacity building, innovation, policy বা academia-তে। After everything, how will you go back or do something in that field? পলিসি লেভেলে কিভাবে চেঞ্জ করবেন বা একাডেমিয়াতে কি কি কন্ট্রিবিউট করবেন, বা আপনার হোম কান্ট্রিতে হাউ ইউ গো ব্যাক এন্ড লাইক আপনি যে যে কারণে নিজেকে প্রিপেয়ার করেছেন সেই কেসে আপনার এই স্কলারশিপটা আপনাকে কিভাবে এনহ্যান্স করবে, এবং আপনি সেই স্কিল গুলো দিয়ে কিভাবে কোলাবোরেশন তৈরি করার মাধ্যমে আপনি হোম কান্ট্রিতে এসে এগুলো লাইক এনহ্যান্স অর লাইক হেল্প অর কন্ট্রিবিউট, সেগুলো দেখবেন। দেন আপনি কেন এত কিছু বলার পর কেন আপনি ডিজার্ভ করেন এই স্কলারশিপটা। সো আপনার একাডেমিক মেরিটও আপনি এতক্ষণ দেখালেন, আপনার লিডারশিপ পোটেনশিয়াল আপনি যেখানে এভিডেন্স দিয়েছেন। সো ব্রিফ, খুব ফ্যাকচুয়ালি মেনশন করবেন ফাইন্যান্সিয়াল নিডের কথা, যে আমি যে এগুলো এগুলো করেছি, যে এইটা এই পার্টটুকু লিডারশিপ ক্যারিয়ার গোল এগুলো আমি করেছি। সো আমার একাডেমিক মেরিট বা লিডারশিপ পোটেনশিয়াল গুলো অলরেডি বলেছেন। দেন এগুলো করার জন্য তো আমার স্কলারশিপটা লাগবে, এবং স্কলারশিপটার কারণ হচ্ছে আমি ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি নিশ্চয়ই আমার নেই, নাহলে তো টাকা দিয়ে বিভিন্ন জায়গায় পড়তে পারতাম। বাট আই নিড দিস স্কলারশিপ বিকজ আই হ্যাভ প্রুভেন মাইসেলফ উইথ অল অফ দিস। নাও ফ্যাকচুয়ালি মেনশন করলেন, দেন কমিটমেন্ট দিলেন যে আচ্ছা আমাকে এটা দেওয়া হলে এটার ভ্যালুটা আপনি যে বুঝতে পেরেছেন সেটা আপনার বুঝাতে হবে, এন্ড আপনার অ্যালামনি নেটওয়ার্ক এগুলোর মাধ্যমে আপনার কিভাবে উপকারটা হচ্ছে দেশের, মানে আপনার কজের জন্য, নট যে আপনার নিজের জন্য সেটা অনলি না, আপনার যে কজগুলো এতক্ষণ শো করেছেন সেটার জন্য আপনার কেন ওয়াই ইজ বেনিফিশিয়াল, এন্ড আপনি এই কারণে কমিটমেন্ট দিচ্ছেন যে আপনি রেসপন্সিবিলিটি ভ্যালু এবং অ্যালামনি নেটওয়ার্কটাকে রেসপেক্ট করবেন। বলা এক লাইন বা দুই লাইন আপনি নিজেকে
আপনার ভিশন বা রেসপন্সিবিলিটিটাকে বললেন, এমফাসাইজ আপনার রেসপন্সিবিলিটি আফটার দিস ট্রেনিং অ্যান্ড এটার ইম্প্যাক্ট কি, and with the confidence and clarity that you will do this. এটার পরে আপনি কেন এটা করলেন এবং কেন এটা করবেন, সো ইউ লাইক ক্লোজ ইট উইদিন লাইক 60-80 ওয়ার্ডস। সো এখানে একটা ফরম্যাট বা একটা ভিডিও আছে, আমরা লিঙ্কটা পরে আপনাদেরকে দিয়ে দিব প্লিজ। সো দিস ইজ লাইক অ্যাপ্লিকেশন মোর অর লেস সেকশন বাই সেকশন এবং ওয়ার্ড বাই ওয়ার্ড ব্রেকডাউন। সো নাও আমি যদি একটা বেসিক স্ট্রাকচার দেখাই, যে আপনার এখানে একটা ইন্ট্রো, দেন কিভাবে আপনি পার্টিকুলার আন্ডারগ্রেড শুরু করেছি, ওই যে একাডেমিকের কথা বলেছিলাম, একাডেমিক এন্ড ফাউন্ডেশন রিসার্চ এখানে, দেন আপনি আপনার যে প্যাথটা কিভাবে আপনি এস্টাবলিশ করেছেন, আপনার গ্রো ইন্টারেস্ট ইন দ্য এরিয়া অফ ইন্টারেস্ট, লাইক রিসার্চ প্রফেশনাল এক্সপিরিয়েন্স উইথ ইম্প্যাক্ট, এই রিসার্চটা একাডেমিক ইম্প্যাক্ট কিভাবে হয়েছে এগুলো থাকবে। দেন আপনার গ্রো ইন্টারেস্ট একাডেমিক কোর্সের সাথে কিভাবে অ্যালাইন করেছে, তারপর আপনি ডিসক্রাইব করলেন বিভিন্ন প্রজেক্টের কথা বলেছিলাম সেগুলো। তো এভাবে আপনি ইউ ক্যান লাইক ব্রেক ইট ডাউন টু প্যারাগ্রাফ বাই প্যারাগ্রাফ, আপনার কোকারিকুলার অ্যাক্টিভিটিস বা ইম্প্যাক্ট প্রজেক্ট এগুলো থাকতে পারে। সো ইটস যে আপনার নট নেসেসারি ইউ হ্যাভ টু মেনটেন দিস, বিকজ একটা স্কলারশিপে আগেও বলেছি যে ওদের পার্টিকুলার এসওপি স্ট্রাকচার থাকে, ফরম্যাট থাকে, ইউ নো লাইক গো উইথ দ্যাট, লাইক ওই টাইপের ফরম্যাটের সাথে আপনি like you have to maintain that format, that word limits and everything. But আপনাদেরকে এই স্ট্রাকচারটা দেখানোর কারণ হচ্ছে, আপনারা যদি পুরো নিজেদের মানে তানফিয়া যেটা বললো যে কালকে না আজকে থেকে শুরু করা, so if you write a draft in this way, Scholar Track will help you to make the draft immediately. So if you have the draft and then আপনি যে কোনো এক্সপার্টকে দিয়ে বা ফ্রেন্ডকে দিয়ে চেক করাতে থাকেন এবং আপনাদের জিনিসগুলো এরকম ব্রেকডাউন করে অ্যাড করতে থাকেন, that draft will help you for not only Erasmus scholarship but also for other kind of scholarships অন্য কান্ট্রিতেও। আপনি ইউরোপে ছাড়াও তো অন্যান্য দেশে যদি অ্যাপ্লাই করেন, জাপান, চায়না, কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, আমেরিকা, লাইক টার্কি, যেখানে অ্যাপ্লাই করেন আপনার ওই এসওপিটা লাগবে এবং ওই ড্রাফটের উপরে আপনি কাজ করতে পারবেন। সো এখানে একটা বেসিক স্টেটমেন্ট অফ পারপাস দেওয়া আছে। নাও আই এম টকিং অ্যাবাউট নর্থ আমেরিকা। সো এই যে ফার্স্টে আমি ছোট ছিলাম, ছোটকালে এটা করছি সেটা করছি এগুলো না করে আপনি ডাইরেক্টলি শুরু করলেন, মানে এইটা আপনার ফলো করতে হবে এমন কোনো কথা নাই, ইটস জাস্ট অ্যান এক্সাম্পল। আমি আপনাকে দেখাচ্ছি যে আপনি ফার্স্টে অ্যাডভান্সেস ইন লাইফ সায়েন্স কিভাবে আপনাকে ট্রান্সফর্ম করেছে, বিভিন্ন একটা গ্যাপ আপনি রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশনে কিভাবে সলভ করার জন্য ইউ হ্যাভ মোটিভেটেড, বা আপনার আন্ডারগ্রেড ট্রেনিং প্রোগ্রাম কিভাবে আপনাকে এক্সপোজ করেছেন, তার কারণে আপনি ইন্টারেস্ট গ্রো করেছেন, সেটা দিয়ে তারপর আপনি পার্টিকুলার ইউনিভার্সিটি যেখানে অ্যাপ্লাই করছেন সেটার কোন প্রোগ্রামে অ্যাপ্লাই করছেন, সেটা কেন অ্যাপ্লাই করছেন, ইউ টাই উইথ ইউর রিসার্চ ইন্টারেস্ট হিয়ার। তারপর আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড নিয়ে বললেন যে আপনার মেজর কোথায় কি ছিল, দেন এটা আপনাকে কিভাবে স্কিলস গুলো শিখিয়েছে, কোন কোন স্টেজে কিভাবে শিখিয়েছে, কোর্স ওয়ার্ক, ল্যাবরেটরি স্কিলস, প্রজেক্ট, থিসিস, এগুলো। দেন আপনার ল্যাবরেটরি এক্সপিরিয়েন্সেস, লাইক আন্ডারগ্রেড প্রজেক্টে কি করেছেন, আপনার প্রজেক্টের একটু 1-2 লাইনে বললেন। দেন আপনি এখান থেকে কি কি টাইপের এক্সপিরিয়েন্স বা স্কিলস শিখলেন, মেথডস অর টেকনিক্স, সেই এক্সপিরিয়েন্সটা আপনাকে কিভাবে এক্সপেরিমেন্টাল প্ল্যানিং বা কি ডেটা স্ট্রাকচার, ইন্টারপ্রিটেশনস, সায়েন্টিফিক প্রবলেম সলভিং, মানে আপনি স্কিলস গুলো আপনাকে কিভাবে স্কিলফুল করেছে ফর পার্টিকুলার লাইক রিসোর্স ব্যবহার করা, বা আপনার এই যে অ্যাপ্লাই করছেন যে ইউনিভার্সিটিতে বা যে প্রোগ্রামে অ্যাপ্লাই করছেন সেটার যে রিসার্চ গুলো আছে সেটার সাথে অ্যালাইন করে আপনার এই প্রজেক্টগুলো কিভাবে এই স্কিলগুলো আপনাকে ইকুইপ করেছে সেটা দেখালেন। দেন আপনি হ্যান্ডস অন মেথডস টেকনিক যেটা শিখলেন, দেন কি লার্ন করলেন। দেন আপনি অ্যাডিশন টু এই একাডেমিক কাজগুলো, এখানে তো একাডেমিক নিয়ে বললেন, এটা আরো বড় ছোট হতে পারে। আপনি অলসো কাজ করেছেন টিম ওয়ার্ক, লিডারশিপ স্কিলস, স্টুডেন্ট অর্গানাইজেশন, ক্লাব, গ্রুপ প্রজেক্ট, আউটরিচ প্রোগ্রাম, বা অন্য বাইরে ইউনিভার্সিটির বাইরে এক্সট্রা কারিকুলার, কো কারিকুলার, এগুলো হতে পারে। সো ইউ ওয়ার্কিং অন কোলাবোরেটিভ এনভায়রনমেন্ট, আপনার কিভাবে কমিউনিকেশন স্কিলস, মানে এখানে তো দেখালেন যে আপনার টেকনিক্যাল স্কিলস, বাট আপনার বাইরে যে ইন্টারপার্সোনাল যে স্কিলগুলো আছে, মাল্টিডিসিপ্লিনারি টিমসের সাথে কাজ করে কিভাবে মডার্ন লাইফ সায়েন্স রিসার্চ বা সোশ্যাল ইম্প্যাক্ট করলেন সেটা দেখালেন।
এগুলো গেল আপনার পার্সোনাল প্রোফাইল। তারপর হচ্ছে আপনি শুরু করবেন যে আপনার পার্টিকুলারলি ইন্টারেস্টেড কিসে। এই যে আপনি যে মাস্টার্স বা পিএইচডি প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করছেন, তো সেটা রিসার্চ ইন্টিগ্রেটেড এডুকেশন বললেন। এই প্রোগ্রামটা যে পার্টিকুলার ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করছেন, সেটা কিভাবে আপনার নিজের রিসার্চ গোল এবং আপনার স্কিলের সাথে অ্যালাইন করে, স্পেসিফিক এরিয়া, প্রফেসরদের নাম বলবেন, তাদের রিসার্চ কোনটা আপনার সাথে অ্যালাইন করে সেগুলো লিখবেন। তারপর সেটা আপনাকে কিভাবে অফার করছে আপনার লং টার্ম গোলের সাথে বা শর্ট টার্ম গোলের সাথে, এবং আপনি এই পর্যন্ত যা যা শিখেছেন সেটার সাথে কিভাবে ম্যাটার করে বা অ্যালাইন করে। তারপর সেখানে আপনার শর্ট টার্ম লং টার্ম গোল গুলো লিখলেন যে কি কি করবেন। তারপর আপনার একাডেমিক প্রিপারেশন, এক্সপোজার, এগুলো কিভাবে আপনাকে এই প্রোগ্রামের জন্য কম্প্যাটেবল করে তৈরি করছে সেটা লিখবেন। তো মোরলেস এটা হচ্ছে বেসিক জিনিসটা আপনার এসওপি ইন নর্থ আমেরিকান এমএসসি বা পিএইচডি প্রোগ্রামের জন্য। এন্ড দেন আরেকটা জিনিস হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস বাদেও রিসার্চ স্টেটমেন্ট বলে একটা জিনিস আছে, সেটা অনেক ইউনিভার্সিটি চায়। অনেকে আলাদা করে চায় যে পার্সোনাল স্টোরি, পার্সোনাল স্টেটমেন্ট, স্টেটমেন্ট অফ পারপাস, ওইটা বলে দেয় যে এরকম 1000 ওয়ার্ডে দিতে। অনেকে বলে যে একটা রিসার্চ স্টেটমেন্ট দিতে 1000 বা 500 ওয়ার্ডে। সো এটা হচ্ছে আপনার পারপাস অফ আ রিসার্চ স্টেটমেন্ট। ইট ক্যান বি আপনি কি করতে চান সেটার উপরে, মানে কি রিসার্চ করতে চান ওই পার্টিকুলার প্রোগ্রামের উপর মিল রেখে সেটা হতে পারে। এটা লিখে দেবে ওরা, মানে ওই কেউ রিসার্চ স্টেটমেন্ট চাইলে ওখানে বলেই দেয় যে কি চায়, কি লিখবেন, ওটা একটা ফরম্যাট বলে দেয়। আবার এটাও হতে পারে যে আপনি এই পর্যন্ত কি কি কাজ করেছেন সেগুলা, মানে কি কি রিসার্চ করেছেন সেটাও লিখতে হতে পারে। তো ইদার ওয়ে আপনার সামারাইজ ইউর পাস্ট রিসার্চ, কারেন্ট ওয়ার্ক এন্ড ফিউচার রিসার্চ ডিরেকশন, এটা একদম ছোট করে সামারাইজ করলেন যে আপনার মানে বেসিক্যালি রিসার্চ ইন্টারেস্ট পার্টটা। প্রেজেন্ট ইউর প্রফেশনাল আইডেন্টিটি, long term research agenda. আপনি as a let's say you are like a biomedical engineer বা molecular biologist, that's your present মানে professional identity and long term research agenda. আপনার যে কমিটি যে আছে, মানে যারা এটাকে অ্যাসেস করবে বা পড়বে, তারা আপনার একাডেমিক স্ট্রেংথ, ফিট এবং ফান্ডামেন্টাল মানে ফান্ডিং পটেনশিয়ালটাও দেখতে চায়। এসব দেখে যে আপনাকে ফান্ড করবে নাকি করবে না, যে আপনার রিসার্চ আইডেন্টিটি বা রিসার্চ গোল কি ওদের রিসার্চের সাথে মিলে কিনা। মানে আপনার ইউএসওতে যারা কমিটি মেম্বার, মানে 3-4 জন প্রফেসর মিলে আপনার এসওপি বা রিসার্চ স্টেটমেন্টটাকে ইভালুয়েট করবে। সো আপনার ওভারঅল স্ট্রাকচার যেটা, যে সেন্টার অফ স্টেটমেন্ট অ্যারাউন্ড আ ক্লিয়ার ওভাররিচিং রিসার্চ থিম, আপনার পার্টিকুলার রিসার্চের উপর আপনার ক্লিয়ার স্টেটমেন্ট থাকতে হবে। নট লাইক যে আপনি বলছেন যে আমি একটা ক্যান্সারের ড্রাগ বানাবো, ইটস নট জাস্ট লাইক দ্যাট। আপনার বি ভেরি স্পেসিফিক, আপনার ডিসক্রাইব করতে হবে আপনার কোন প্রবলেম, কোনটা আপনি পার্টিকুলার প্রবলেমকে এস্টাবলিশ করেছেন, এবং আপনার এই এভিডেন্স থাকতে হবে, সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ড থাকতে হবে টু এস্টাবলিশ দ্যাট ক্রেডিবিলিটি, আপনি যা বলছেন সেটার ক্রেডিবিলিটি দেখানোর জন্য। এবং সেটার উপর ফিউচার রিসার্চ ডিরেকশন কোথায় কিভাবে যাচ্ছে, আপনার প্ল্যান, একটা ট্র্যাজেক্টরি থাকতে হবে যে অমুক টাইমলাইনে আমি এটা করবো, উইথ পার্টিকুলার প্রোটোকলের একটা কি বলে স্ট্রাকচার বা স্কেলেটন থাকবে। আর আপনি এখানে স্ট্রং একটা কনক্লুশন থাকবে যে আপনার রিসার্চার হিসেবে যে আপনি প্রমিসিং একটা রিসার্চার সেটা আপনার দেখাতে হবে। সো এই যে পারপাস অ্যান্ড ওভারঅল স্ট্রাকচারের মাধ্যমে ইউ হ্যাভ টু শো দ্যাট। আপনার টোনটা কি হবে, এখানে যেটা আগেও বললাম যে আমি অমুক ভালো করার জন্য এই কাজ করব, মানে ব্যাপারটা আসলে এরকম না। জার্গন গুলা ব্যবহার করার দরকার নেই। রাইট অ্যান্ড এডুকেটেড অডিয়েন্স, যে যেই আপনার জিনিসটা পড়ছে সে যাতে বুঝতে পারে। নট নেসেসারি আপনি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এর আপনি এমনই টার্ম ব্যবহার করলেন যেটা ধরেন অন্য কেউ একজন পড়তে মানে পড়লো কিন্তু বুঝলো না, এতই টেকনিক্যাল টার্ম। এভাবে লেখার দরকার নেই। খুব ক্লিয়ার, কনসাইজ এন্ড কংক্রিট ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন। মানে অনেকে মনে করে জিআরই স্টাইলের like vocabulary use করতে পারাটা অনেক ভালো, actually not. Like for America you have to be very clear and normal English. Then স্টেটমেন্টটা সামারি রাখতে হবে, মানে খুব টেকনিক্যাল ডকুমেন্ট বানানোর দরকার নেই যে শুধুমাত্র ওই ফিল্ডে এক্সপার্ট সেই পড়ে বুঝতে পারতেছে, ব্যাপারটা এরকম না, যাতে সবাই পড়ে বুঝতে পারে। কারণ আমি অনেস্টলি স্পিকিং শুধুমাত্র প্রফেসররাই দিয়ে এগুলো পড়ে তা না,
আমাদের কাছে এরকম অনেক এসওপি সিভি এগুলো আসে, মানে স্টুডেন্টদেরকে যারা পিএইচডি স্টুডেন্ট সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ওদের কাছে পাঠিয়ে দেয়, ওরা এরকম স্ক্রিনিং করে করে বের করে যে কোনগুলো প্রফেসরদের কাছে আমরা পাঠাবো। সো স্টুডেন্ট মানে পিএইচডি স্টুডেন্টরাও কিন্তু এগুলো ইভালুয়েট করে। সো বিভিন্ন ফিল্ডের, তো ইউ হ্যাভ টু বি ভেরি লাইক জেনারেলাইজড। এখানে আপনার আউটসাইড অফ ইয়ার সাব ফিল্ডও যাতে বুঝতে পারে ভাবে তৈরি করতে হবে। অ্যান্ড প্রুফ ইট খুব ভালো মতো আপনার গ্রামাটিক্যাল বা স্পেলিং এরর্স আছে কিনা এগুলো। তো এটা হচ্ছে আপনার ওভারঅল স্ট্রাকচারটা স্টেটমেন্ট পারপাসের বা সরি রিসার্চ স্টেটমেন্টের। সো এখন আসি ফরম্যাটিং। এটা ইউজুয়ালি 1-2 পেজ হয়, বাট অনেক জায়গায় একদম ডাইরেক্টলি বলে দেয় যে আপনার 500 ওয়ার্ডের মধ্যে হতে হবে বা 800 ওয়ার্ডের মধ্যে হতে হবে, এরকম অনেক জায়গায় বলে দেয়। সো ওইটা আপনি মেনটেন করবেন। ইনফরমেটিভ হেডিং সাব হেডিং দিয়ে রাখবেন, যাতে আপনার কোন সেকশনে কি নিয়ে কথা বলছে সেটা যাতে রিসার্চাররা পড়তে পারে। একেবারে গদবাদা একটা বড় মানে বড় প্যারাগ্রাফ যেটার কোনো সেকশনাইজ না, এটা করার দরকার নেই। লাগলে বুলেট পয়েন্ট ইউজ করবেন আপনার ক্ল্যারিটি বা রিডেবিলিটি ঠিক করার জন্য। আর প্রফেশনাল ফন্ট, এখন যেমন টাইমস নিউ রোমান বা এরিয়ালটা ব্যবহার করে এখানকার অনেক সাইন্টিফিক রিসার্চের প্রপোজালের কেসে। সো ইউ ক্যান ইউজ এরিয়াল 11 ফন্ট। তারপর আপনার ব্যাকগ্রাউন্ড কনটেক্সট থাকতে হবে, যে সাইন্টিফিক ব্যাকগ্রাউন্ড কি, র্যাশনালি কি, যে আপনি একটা রিসার্চ প্রপোজ করছেন সেটার র্যাশনালি কি, যাতে আপনি কোনো একটা নন স্পেশালিস্ট যাতে পড়লে বুঝতে পারে যে আপনার রিসার্চটা করার কারণ কি। দেন ইউ এক্সপ্লেইন ওয়াই রিসার্চ এরিয়া, এবং আপনি একটা হাইপোথিসিস, যেটা সেন্ট্রাল হাইপোথিসিস সেটা থাকতে হবে, কেন আপনি কাজটা করছেন এবং এটা কেন ইম্পর্টেন্ট। দেন আপনার কাজ এই ফিল্ডে ব্রডার কেসে কিভাবে কাজে লাগবে এবং এক্সিস্টিং লিটারেচারের সাথে কানেক্ট করবেন, যে এখানে এতটুকু কাজ হয়েছে, দেন হাউ ইটস অ্যালাইনড। দেন এটার পর আপনার রিসার্চ কন্ট্রিবিউশন, যেটা আপনার মেজর ফাইন্ডিং কি, আউটকাম গুলা কি 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 শিখলেন বা খুঁজে বের করলেন, আপনার এর মাধ্যমে স্কলারি কন্ট্রিবিউশনটা কি হলো, সেটা আপনি প্রাইমারিলি ডিসকাস করবেন। সে কিভাবে এটা থেকে আরো ফিউচারে রিসার্চ টানবে বা আপনি কি করতে চান উইথ অল অফ দিস, যে আপনার রিসার্চ এখানে শেষ তা না, হোয়াটস ইউর ফিউচার প্ল্যান উইথ দিস। দেন একনলেজ দ্য কন্ট্রিবিউশন অফ দ্য কোলাবোরেটর্স, এবং আপনার অন্য বাইরে কোনো রিসার্চ ফিল্ডে কেউ কাজ করে থাকলে। দেন ফিউচার রিসার্চ প্ল্যানের মধ্যে পড়বে যে আপনার মেজর রিসার্চ কোয়েশ্চেন্স বা প্রবলেম যেটা আপনি পার্সিউ করতে চান পরবর্তীতে। এটা অনেকটা এক্সপ্লেইন, যে যেমন আপনি এই পর্যন্ত ক্যান্সার ড্রাগস এর উপর কাজ করেছেন, কি কি করলেন ওটা আগে লিখলেন, তারপর আপনি এখন পিএইচডি তে অ্যাপ্লাই করছেন বা মাস্টার্স অ্যাপ্লাই করছেন একটা ল্যাবে, সেখানে ওরাও ক্যান্সার ড্রাগের উপর কাজ করে, তো আপনি তখন আপনার এটা দুইটা অ্যাড করবেন, আগেরটার সাথে আপনার নিজের কি কি করলেন সেটার সাথে, এবং আপনার ফিউচার রিসার্চ প্ল্যানের সাথে, যে এটা করবেন এবং এই ল্যাবটা আপনাকে প্রোভাইড করতে পারে, এই ল্যাবের এই পার্টিকুলার রিসার্চটা হচ্ছে আপনার রিসার্চ নেক্সট প্ল্যানের সাথে অ্যালাইন করে। সো এক্সপ্লেইন দ্য সিগনিফিকেন্স এন্ড পোটেনশিয়াল ইম্প্যাক্ট, আপনার এই রিসার্চ যে কারণে করেছেন সেটার ইম্প্যাক্ট কি। দেন এটার প্রপোজ কোনো মেথোলজি থাকলে সেটা ইউ ক্যান রাইট, মানে নট লাইক রিসার্চ প্রপোজালের মধ্যে আপনার রিসার্চ মেথোডোলজি ডিটেলে থাকে, বাট রিসার্চ স্টেটমেন্টে ইউ জাস্ট রাইট ডাউন যে কোনটা পরে কি করবেন, মানে ব্রিফলি। পোটেনশিয়াল কোলাবোরেশন কার সাথে করতে পারেন সেটাও লিখতে পারেন। এন্ড দেন আপনার ফান্ডিং পোটেনশিয়াল, যে অলরেডি যদি আপনি ফান্ড পেয়ে থাকেন সেটা বলবেন, আর যদি আপনার ফান্ডিং পোটেনশিয়াল থেকে থাকে রিসার্চের, মানে কোথেকে টাকা আসবে, গ্র্যান্ট বা সামথিং, তো আইডেন্টিফাই পসিবল এক্সটার্নাল ফান্ডিং। ফর এক্সাম্পল আপনি এনআইএইচ বা এনএসএফ এর, মানে এটা আমেরিকার কেসে বলছি, যেমন ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ, তো এগুলো যদি আপনাকে ফান্ড, ওদের ক্যাটাগরিতে আপনি মেনশন করতে পারেন, ওদের তো অনেকগুলো ক্যাটাগরি থাকে, যে এই ক্যাটাগরিতে ওরা ফান্ড দেয়, তো সেটা আপনি মেনশন করতে পারেন যে আপনার রিসার্চ এনআইএইচ এর কোন ক্যাটাগরি থেকে ফান্ডিং পেতে পারে, বা এনএসএফ এর কোন ক্যাটাগরি থেকে ফান্ডিং পেতে পারে। তারপর আপনার প্রায়র গ্র্যান্ট যদি থেকে থাকে, ফেলোশিপ যদি পেয়ে থাকেন, তাহলে এটা আপনি মেনশন করলেন। তো এখানে বেস্ট প্র্যাকটিস হচ্ছে আপনি আপনার নিজের থেকে যে চিন্তা করে, মানে ইন্ডিপেন্ডেন্ট রিসার্চার হিসেবে আপনি নিজেকে দেখাতে পারেন। এটা কিন্তু এসওপিতে অনেক মেনশন, মানে ইম্পর্টেন্ট, বিকজ আপনার প্রফেসর যখন আপনার ইন্টারভিউ নিবে পিএইচডি কেসে ইউএসএ তে বা নর্থ আমেরিকায়, তারা দেখতে চাবে বা জিজ্ঞেস করবে যে আপনি ইন্ডিপেন্ডেন্ট রিসার্চার হিসেবে কাজ করতে পারেন কিনা, বা আপনার এনথুজিয়াজম ফর রিসার্চ কি আছে। তো আপনি রিয়েলিস্টিক অ্যান্ড ফোকাসড, অনেক বেশি অ্যাম্বিশাস হতে হবে এরকম না যে আমি নোবেল প্রাইজ পেতে চাই, বা আমি এটার থেকে এরকম ড্রাগ বানাই ফেলতে চাই, আমি এরকম করে ফেলবো, এরকম না। ঠিক
তাহলে তো অনেক আনফোকাস হয়ে যাবে। ইন দিস পিএইচডি বা এই টাইপের কেসে অনেক স্পেসিফিক হতে হয় about a particular research. Then আপনি প্রিপেয়ারিং লং ভার্সন অফ দ্য রিসার্চ স্টেটমেন্ট ফর ইন্টারভিউস এন্ড প্রপোজাল, যেটা বললাম যে এই সব কিছু থেকেই আপনি যখন রিসার্চ প্রপোজাল লিখবেন তখন সেখানে আরো ডিটেইলস থাকবে এবং ইন্টারভিউতে আপনাকে এই সব জিনিস কোশ্চেন করবে, দেন ইউ মে হ্যাভ টু অ্যান্সার। So that's your research statement for North America and statement purpose for North America, and this is Erasmus based যদিও, but mostly we are targeting European scholarship programs. And next আমরা চাই যে আপনারা সবাই এর আগে একটা কাজ ছিল, সেটা হচ্ছে yes. Hi, Pawan bhai, I would like to take 2 minutes to show them how we can use ScholarTrack platform for the SOPs. Yeah, I am done here. So I would just request everyone যে look কিভাবে প্রদীপ্ত আপনাদেরকে দেখাচ্ছে লাইক এসওপিটা মানে আপনার ড্রাফটটা বানানোর জন্য। সো ডু দ্যাট, দ্যাটস ইয়োর টাস্ক, এন্ড অলসো আপনার যে সিভি রাইটিং টাস্ক, এই দুইটা আমরা এক্সপেক্ট করবো নেক্সট ক্লাস আপনারা সবাই নিয়ে আসবেন। সো আই এম লাইক স্টপিং, আমি স্টপ করে দিচ্ছি। ওকে, সো হ্যালো এভরিওয়ান। সো আমি জাস্ট একটু সবাইকে দেখিয়ে দিব যে আসলে আমরা আসলে কিভাবে আমাদের এসওপিটা আসলে ড্রাফটটা ক্রিয়েট করতে পারি ScholarTrack প্ল্যাটফর্মটা দিয়ে। I myself have got few fellowships and as well. আমি US State Department fellowship যেটা আছে সেটা পেয়েছি, তারপর UNICEF এর US এর ফেলোশিপ পেয়েছি। তো এবং আমি এই প্ল্যাটফর্মটা বানানোর টাইমে অলমোস্ট হান্ড্রেডস অফ মিনি এসওপিস অ্যানালাইজ করেছি। সো ওইটার আন্ডারেই আমি আসলে কিছু জিনিস আপনাদেরকে বলি, হোপফুলি আপনাদের হেল্পফুল হবে এবং আপনারা আসলে কিভাবে প্ল্যাটফর্মটা ইউজ করে ইজিলি একটা ড্রাফট ক্রিয়েট করতে পারে। বিকজ প্রবণ ভাই এবং তানফিয়া দুজনই মোটামুটি আপনাদের যত কি পয়েন্টস আছে সবকিছু কভার করে ফেলছে। তারপরেও যদি মানে আমার ছোট যদি কোনো কিছু অ্যাড করার থাকে আমি জাস্ট অন দ্য ওয়ে আমি দেখানোর টাইমে আমি বলে দিব। এন্ড কারোর যদি কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ আস্ক করবেন। সো ফার্স্ট অফ অল আপনি প্ল্যাটফর্মে গেলেই দেখতে পারবেন যে আপনাদের তো কিছু স্কলারশিপস রিকমেন্ডেড থাকবে এবং কিছু পপুলার স্কলারশিপস আছে। যেহেতু আমরা আজকে ইউরোপিয়ান স্কলারশিপটা অনেকটা দেখলাম, সো ওইটারই একটা আমরা একটা ড্রাফট দেখি। ফর এক্সাম্পল ইরাজমাস স্কলারশিপের জন্য দেখি যে যখনই আমরা এই পেজে গেলাম, পেজে গেলে আমাদের যেই সব ডকুমেন্টেশন গুলো লাগবে, ফর এক্সাম্পল এসওপি ক্রিয়েশন, এলওআর, সিভি, এটার তো আমাদেরকে টুলস গুলো ইউজ করার জন্য দিয়ে দিবে। সো এখানে জাস্ট ক্রিয়েটে ক্লিক করলেই আমরা মানে আমাদের এসওপি জেনারেটরটা পেয়ে যাবো। তো এসওপি জেনারেটরে আসলে প্রমন ভাই জন্য আসলে সেগমেন্ট করে ভাগ করে দিল এবং তানফিয়াও যখন বললো, সো ওই মানে এরকম লাইক অলমোস্ট 50 to 70টা ড্রাফট, 50 to 70 উইনিং এসওপি আসলে অ্যানালাইজ করে আমরা দেখেছি যে এটা মোরলেস আসলে সিমিলার ফরম্যাটিং এই থাকে। এবং এই কিছু জিনিস আমরা যদি আসলে বিয়ে করি এই ফরম্যাটিং এ রাখি তাহলে আমাদের আসলে স্টোরিটা ভালো অ্যালাইন করা হয়। বাট এটা মানে এটাই না যে এই জাস্ট এই ফরম্যাটই আন্ডারে আপনার মানে আপনি স্কলারশিপ পাবেন। আমরা এটাও দেখছি যে এই ফরম্যাটের বাইরেও কিছুটা লিখেছে এবং তারাও স্কলারশিপ পাচ্ছে। বাট এটা মোস্ট সুইটেবল মানে একটা স্কলারশিপ একটা ফরম্যাট যেটা আসলে এক্সেপ্টেড এবং মানে ওইটা যেটা ভালো এক্সপেক্টেড হয়। সো আমরা যেটা করেছি যে এইখানে এই যে টোটাল যেই আপনি যেই স্কলারশিপের যে ফরম্যাটটা দেখলেন, স্কলারশিপের এসব এইগুলা দেখলেন, তো এইটার আন্ডারে আমরা কিছু দেখেছি এই কোয়েশ্চেন্স গুলোই আসলে মেইনলি এসওপিতে আমরা আনসার করি। এটাকেই আসলে মোর স্ট্রাকচার্ড ওয়েতে আমরা রিপ্রেজেন্ট করি। যেমন হোয়াট পার্সোনাল এক্সপিরিয়েন্স অর ইভেন্টস ফার্স্ট স্পার্ক ইউর ইন্টারেস্ট ইন দিস ফিল্ড। সো মেইনলি এটা দিয়েই মেইনলি স্টার্ট হয়। তারপর আমার পার্সোনাল ব্যাকগ্রাউন্ডের সাথে এটা কেমনে রিলেট করে, তারপর এডুকেশন কোয়ালিফিকেশনের সাথে এটা কেমনে সিঙ্ক করে। তারপর যদি আমরা দেখি যে এখানে আরো মানে আমি যে প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করছি সেটার সাথে আমরা কিরকম রিলেভেন্ট, তারপর আমার কি প্রিভিয়াস কোনো সার্টিফিকেশন বা রিসার্চ আছে কিনা। সো এই যে কোয়েশ্চেন্স গুলো যদি দেখেন, এই যে কোয়েশ্চেন্স গুলো যদি আনসার করে আপনি যদি জাস্ট জেনারেট দেন, এখানে আপনাকে একটা ভেরি মানে প্রফেশনাল একটা ফার্স্ট ড্রাফট দিয়ে দিবে কাজ করার জন্য। জাস্ট আমি দিব। ওকে, সো
আমি আরেকটু যাই। ওকে, আমি আরেকটু এটাকে আরেকটু ডিসক্রাইব করি যে আপনি যদি কোনো স্যাম্পলস দেখতে চান, এখন তো প্রবণ ভাই 1-2টা স্যাম্পলস জাস্ট গো থ্রু করেছে। আপনাদের এই আর্কাইভে অলরেডি 10টার মতো ট্রেনিং স্যাম্পলস দেওয়া আছে যেটা অলরেডি স্কলারশিপ পেয়েছে। সো আপনি যদি চান এক্স্যাক্টলি এখান থেকে আসলে যে ফার্স্ট ড্রাফটটা পাওয়ার পর কিছু স্কলারশিপ অ্যানালাইজ করতে পারেন। এখানে প্রত্যেকটা সেক্টর থেকেই আসলে স্কলারশিপের অ্যাপ্লিকেশন আছে, ডেটা অ্যানালিটিক্স থেকে শুরু করে লাইক মানে নন প্রফিটের জন্য, পাবলিক হেলথের জন্য বলেন, তারপর গভর্নেন্স এর জন্য বলেন, সব জায়গা থেকে আপনার মোটামুটি স্যাম্পল দেওয়া আছে। আপনারা একটু যদি যান তাহলে এগুলো দেখতে পারবেন যে ওদের ইন্ট্রোডাকশনস গুলো কেমন, দেন ওদের আসলে স্ট্রাকচারটা কেমন, তারপর আপনার স্ট্র্যাটেজির সাথে সাথে কম্পেয়ার করতে পারেন। অ্যান্ড আমি বলবো যে এটা দেখার পর আপনারা যদি আসলে এটা কম্পেয়ার করার পর যদি চান যে আপনি একটা নিজের একটা ভার্সন লিখলেন, নিজের ভার্সনটা এখানে আপলোড করে আপনি একটা রিভিউ কল করতে পারেন। এই রিভিউটা কল করলে আপনার যে ফাইনাল ভার্সনটা আছে সেটারও একটা এআই রিভিউ পেয়ে যাবেন, এবং এই রিভিউটা উইনিং এসওপির আন্ডারেই আমাদের বেসিক্যালি আসলে ট্রেন করা। সো যে প্রবলেমস গুলো আছে এটা আইডেন্টিফাই করে দিবে, তারপর আপনারা বেসিক্যালি আপনাদের ফ্রেন্ড বলেন, সিনিয়র বলেন, ওদের সাথে বেসিক্যালি ওদের ফিডব্যাকের জন্য সেন্ড করতে পারবেন। সো আমার সাইড থেকে এতটুকুই। প্রণ ভাই তো বললো যে নেক্সট সেশনের জন্য আপনাদের টাস্ক হচ্ছে এসওপি বানানো আর সিভিটা ক্রিয়েট করা। সো প্রণ ভাই, জাস্ট ইউ ক্যান টেক ইট ফরওয়ার্ড। থ্যাংক ইউ। Right. Thank you. So as I mentioned, like SOP slide দেখানোর সময়, you can use the ScholarTrack platform to like create your first draft. কারণ এই ড্রাফট তৈরি করাটার সময় কিন্তু অনেকে শুরু করতে চায় না। আমার নিজেরই honestly speaking, আমি নিজে এখানে এসে আপনাদেরকে অনেক কিছু বলছি, বাট when I was a student, অনেক বছর আগের কথা, I actually applied Europe first অনেক আগে, লাইক আর প্রায় 10 বছর আগের কথা বলছি। সো সেখান থেকে যখন অফার লেটার বা স্কলারশিপ গুলো আসছিল, বিভিন্ন পার্সোনাল কারণে আমি ইউরোপে আর পার্সু করি নাই, বাট I needed like so much time to start it. আজকে কালকে করতে করতে আমি একদম লাস্ট মিনিটে তৈরি করেছি। সো এটা অনেক কষ্টকর হয়ে গেছিল, ইট কুড বি বেটার। সেম বিভিন্ন কাজের কারণে প্রফেশনাল কাজ, মানে আই ওয়াজ লাইক ইনভলভ ইন সো প্রফেশনাল স্টাফ। সো ইউএস এর মানে এসওপি লেখার সময় আমি দেখা যায় যে অ্যাপ্লিকেশন ডেডলাইনের ঠিক আগে 1-2 দিন আগে হয়তো এসওপি লেখা স্টার্ট করে মানে দেন কোনোভাবে অ্যাপ্লাই করেছি। বাট যদিও অফার লেটার বা স্কলারশিপ আসছে, বাট স্টিল এটার খুবই বাজে একটা জিনিস। সো অ্যাজ সানফিয়া সেড, স্টার্ট রাইট নাও, অ্যান্ড এই জিনিসটা শুরু করাটা একটা টাফ জিনিস। সো সেই কেসে আপনাকে এই যে এসওপি জেনারেটর বা সিভি জেনারেটর, it's a very convenient place. You just put your information, as I showed you, এগুলো আপনি দিয়ে দিলে সে আপনাকে ফার্স্ট ড্রাফট ইমিডিয়েটলি দিয়ে দিচ্ছে। দেন আপনি ওটাকে চেঞ্জ করা, দেন আরো ইনফরমেশন আপনি মানে এই প্ল্যাটফর্মে যখন ইনপুট করবেন, দেন এটা আরো আপডেট হতে থাকবে। সো ইউ উইল গেট ইট ইমিডিয়েটলি। আমি বলবো এখানে আমার আসলে বেশি কিছু বলার নেই। আজকের সেশনের পরে take a sleep, and tomorrow you all put all of your information to generate CV and statement of purpose. And I mean, I will hope, or I will expect that by this week, all of you will have like a SOP and CV structure. All right. So next session ta jete application er ebong last session amader, please bring your draft SOP and CV. আমরা এখানে যারা যারাই আছি, যে কয়জনই নেক্সটে থাকবে, তারা ইউ ক্যান গো থ্রু উইথ দোস এসওপি এন্ড সিভি, ওকে? এন্ড দেন আফটার দ্যাট ওইটাকে পলিশ করতে থাকবেন কনস্ট্যান্টলি যতই আপনি জিনিসপত্র অ্যাড হবে, এন্ড ইউ ক্যান লাইক অ্যাকচুয়ালি গো ফর ওয়ান-টু-ওয়ান মেন্টরশিপ অ্যাজ ওয়েল, যদি ওখানে আপনার কোনো কোয়েশ্চেন থাকে বা এটাকে আরো বাড়ানোর কিছু থাকে। সো দ্যাটস ফর মানে উই হ্যাভ টু বিলিভ ইন অ্যাকশন মোর দেন জাস্ট এত কথা বলা থেকে, রাইট? সো let's see some action like from the next session. Is there anything else, Tanfia, or anyone, any question?
No, sir. Thank you so much for joining and like adding so much details into what I previously explained. I think SOP is a bit difficult when we start, but the more we write, the better it gets. Though we have to start right when practice. The higher the practice, the better the progress. কারো কোনো queries থাকলে please feel free to ask. আচ্ছা, এখানে And একটা কোশ্চেন, সরি, টেক্সট দেখতে পাচ্ছি যে স্লাইডস এর ব্যাপারে বলছে যে স্লাইড ফিউচার ইউজ। ওকে, শিওর। এটা হচ্ছে আমাদের যে ফেলোশিপ প্রোগ্রামটা, অ্যাজ আই সেড, যে নেক্সট আপনারা প্ল্যাটফর্মটা ইউজ করে যখন ইউ মেক এভরিথিং, লাইক উইল গো থ্রু ইট এন্ড আপনাদের বিভিন্ন ম্যাটেরিয়াল গুলো শেয়ার করা হবে, বাট উই হ্যাভ টু লাইক কমপ্লিট দিস like whole fellowship first. So looking forward to that. Proyekto? No, just I think thank you, Pawan Bhai, and thank you, Tankya, for such a wonderful session. I would also encourage everyone, because we are just taking session after session, but rather than just taking the lectures, I think we should all start doing something and preparing the documents, because সবাই একটা এজেন্ডা নিয়ে আসছে যে আমাদের একটা স্কলারশিপ অ্যাপ্লাই করতে হবে এবং পেতে হবে। সো আমাদের মোটিভটাও এটা যে আমরা যাতে আপনাদেরকে একটা রাইট ডাইরেকশনে স্কলারশিপ পাওয়া পর্যন্ত হেল্প করতে পারি। সো আপনারা যদি ডকুমেন্টস গুলো যেহেতু আপনাদের করতেই হবে, জাস্ট ফাস্টার দ্য বেটার, সো দ্যাট আপনারা আপনাদের যে কোয়ারিজ গুলো থাকে, মেবি আমরা নেক্সট ক্লাসে তো মনে হচ্ছে আমাদের ফাইনাল সেশন, আমরা আপনাদের থেকে শুনতে পারি আপনাদের কি কি ইস্যুস, মানে এসওপি বা সিভি বানাতে কি কি প্রবলেমস আপনারা ফেস করেছেন, বা আমরাও ফিডব্যাক দিতে পারি। সো মেক শিওর করেন যে নেক্সট সেশনের আগে আপনারা ওই ডকুমেন্টস গুলো বানিয়ে ফেলেন। স্কলার ট্র্যাকের যে প্ল্যাটফর্ম আছে ওইটার থ্রুতে আপনারা খুব ইজিলি বানিয়ে ফেলতে পারবেন। আমাদের এসওপি মেকারটা তো আমি দেখিয়ে দিলাম, আর আমাদের সিভি মেকারটাও আমাদের দেখানো হয়েছে। ওই দুইটাতেই খুব ইজিলি আপনারা ইনিশিয়াল ডকুমেন্টসটা বানিয়ে ফেলতে পারবেন। এইটা একটা আপনাদের জন্য ভালো স্টার্ট হবে, এবং আমাদের জন্য একটা অ্যাকমপ্লিশমেন্ট হবে যে উই গট ইউ স্টার্টেড। রেস্ট আই থিঙ্ক আপনাদের লাক বলেন, আপনাদের নিজেদের ডেস্টিনি বলেন, আপনাদের নিজেদের এফোর্টের উপরে অনেক কিছুই ডিপেন্ড করবে। But what we want from this fellowship is, initially it was to get you started and get you finished, but now it's like to get you started first, because আপনারা যদি এই ডকুমেন্টস গুলো করে ফেলতে পারেন, আপনাদের জন্য প্রসেসটা অনেক ইজি হবে, এবং you yourself will see that it's going to be a much easier journey ahead. So that's all from me. So we are coming close to the fellowship. Like, it's a 5th session, and this last next will be the last session. So please come with all of your questions, come with your prepared documents. That will be the last chance for you to ask questions, ask for advice, ask for any kind of help. So like, we try to make this session, we make this program very much fruitful for you guys. But now the last session আমি বলবো যে take the time to research yourself about the programs, what you want to achieve, and come on the 6th class to just with all of your questions, and just get started with the documents. And that's all. Pawan bhai, anything else? Another thing আমি just একটু বলতে চাই, some of the scholarship deadlines are almost coming to an end. I think Erasmus, a few of the programs are having their last deadlines. I think Hungry Scholarship is having its deadline on 15th. Few of the like most of the deadlines are between January and February 15th. So if you are planning to apply now for the fall 2026 semester, so I think like you have to also like work a bit fast. Okay, so that was some of my advice for you. Pawan bhai, on to you. এক্স্যাক্টলি। সো যেহেতু অনেক টাইমলাইন প্রায় শেষের দিকে, সো মানে আপনাদেরকে লাস্ট 2-3 সপ্তাহ ধরে বলা হচ্ছে যে টু স্টার্ট প্রিপেয়ারিং দোজ ডকুমেন্টস। সো আপনার নেক্সট সেশনটা আসলে অনেক ইম্পর্টেন্ট, বিকজ উই আর আপনার বিভিন্ন রিসার্চ এক্সপিরিয়েন্স, ভলান্টিয়ারিং, লিডারশিপ, এগুলো কিভাবে আপনি এসওপিতে ইনক্লুড করবেন ইন ইউর ড্রাফট, উইল লাইক গো থ্রু ইট,
এটা কিভাবে আপনি পলিশ করে লাইক অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশন করার মতো অবস্থায় নিয়ে যাবেন, লাইক মডিফাই অর সি হাউ ইউ ক্যান ডু দ্যাট। তারপর কিভাবে আপনার রেকমেন্ডেশন লেটার, বিকজ লাস্টের দিকে আমরা আগেও বলেছিলাম, একদম ফার্স্ট সেশনে বলেছিলাম যে আপনারা এখন থেকেই আপনাদের যে পটেনশিয়াল রেকমেন্ডার গুলো আছে তাদের সাথে কন্ট্যাক্ট করা শুরু করেন এবং তাদেরকে বলে রাখেন যে আপনার এই ডেডলাইন, এই টাইমে আপনার রেকমেন্ডেশন লেটার সাবমিট করবেন। সো কোনো ড্রাফট দেওয়ার থাকলে উই উইল টক অ্যাবাউট ইট, কিভাবে আপনারা এলওয়ারটা ইম্প্যাক্টফুল করতে পারেন বা আপনার আসলে কাজে লাগে, সেটা নিয়ে আমরা নেক্সট সেশনে কথা বলবো এবং আপনারা সেটা পাঠিয়ে দেবেন আপনাদের রেকমেন্ডারদেরকে, যাতে তারা আপনাদের রেকমেন্ডেশন টাইমের মধ্যেই সাবমিট করতে পারে। এন্ড দেন আপনার স্কলারশিপ টাইমলাইনস ধরে ধরে কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন, এন্ড পুরো অ্যাপ্লিকেশন সাইকেলটা নিয়ে আমরা একটু কথা বলবো যে আপনার কাছে অলরেডি যা যা আছে। যারা ফল 27 এর জন্য করতে চান তাদের তো সময় কিছুটা হলেও থাকবে, বাট যারা ফল 2026 এর জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন, অলরেডি প্রসেসে আছেন, তাদের কেসে কিভাবে আপনারা এখনই অ্যাপ্লিকেশনটা করে ফেলতে পারেন, মানে দ্যাটস অ্যাকচুয়ালি আমাদের ইম্পর্টেন্ট জিনিস, তাই না, যে আপনারা অ্যাপ্লিকেশন করবো উইথ অল অফ দিস থিংস। আদারওয়াইজ টাইম মেনটেন না করতে পারলে আসলে কিছুই হবে না। দেন আপনার পার্সোনালাইজ রোড ম্যাপটা কিভাবে কাজ করবে, দেন কিভাবে ওয়ান টু ওয়ান মেন্টরশিপে যে আপনি একেবারে ডিটেইলে আপনার পার্সোনালি এসওপি, এলওআর, সিভি, হোয়াট এভার ইট ইজ, সেটাতে আপনার কিভাবে হেল্প লাগবে, কি কি পার্টিকুলার চেঞ্জ করতে হবে লাইন বাই লাইন অর এনিথিং, that will be there. So I would expect everyone like prepare the documents and join the next session. And also আপনার ইন্টারভিউ কিভাবে হতে পারে সেটা নিয়ে আমরা মেন্টরশিপে কিভাবে আপনাদেরকে হেল্প করবো, উইল টক অ্যাবাউট ইট। So that's from my side today. জাস্ট একটা কোয়েশ্চেন আসছিল, আপনি যদি একটু আনসার করে দিতেন। If I'm applying for MSc, can I add my school or college level ECA in? Of course, yes. Yes, আপনার স্কুল বা কলেজ লেভেলের ইসিএ তখনই করতে পারবেন ইফ দ্যাটস ইম্প্যাক্টফুল অ্যান্ড ইটস রেলেভেন্ট। আমরা এটা নিয়ে গত সেশনে কথা বলেছিলাম যে লেটস সে ইউ গট আ প্রাইজ ইন কবিতা আবৃত্তি, রাইট, কিন্তু সেটা আপনার গোলের সাথে ম্যাচ করছে না বা অ্যালাইন করছে না, আপনার এই টাইপের ইসিএ এক্সট্রা কারিকুলার দেওয়া দরকার নেই। বাট লেটস সে ইউ আর আপনি এমএসসি অ্যাপ্লাই করছেন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বা সামথিং লাইক প্রোগ্রামিং বা এই টাইপের কিছুতে, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অর এগুলোতে, তাহলে আপনার কোনো একটা সায়েন্স ফেয়ারে আপনি প্রাইজ পেলেন বা কোনো একটা অলিম্পিয়াডে গেলেন, ওই টাইপের যে কো কারিকুলার অ্যাক্টিভিটিস কিংবা আপনি ইরাসমাস স্কলারশিপ অ্যাপ্লাই করছেন, সেখানে আপনি একটা স্কুল লেভেলে সোশ্যাল কোনো একটা কাজ করেছেন, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বা ক্লাবের কোনো কাজ করেছেন, যেটার মধ্যে আপনি লিডারশিপ এক্সপিরিয়েন্সেস শো করেছে বা আপনার সোশ্যাল কন্ট্রিবিউশন ফুটে উঠেছে বা এই টাইপের বা সোশ্যাল ইম্প্যাক্ট রয়েছে, দ্যাট ইউ ক্যান অ্যাকচুয়ালি পুট ইন ইউর সিভি অ্যান্ড এসওপি। আর সিভিতে ডিরেক্টলি ইম্প্যাক্ট তো আর দেওয়া যাবে না, দ্যাট ইউ পুট ইন ইউর এসওপি। সিভিতে শুধুমাত্র আপনি উল্লেখ করবেন যে এই পার্টিকুলার সামিটে আপনি গিয়েছিলেন বা কম্পিটিশনে আপনি পার্টিসিপেট করেছিলেন, সামথিং লাইক দ্যাট। সো ইট হ্যাজ টু বি রিলেভেন্ট। বাট আপনি ধরেন অ্যাপ্লাই করছেন এমএসসি ইন লিটারেচার, যে ইন দ্যাট কেস আপনি কিন্তু একটা বুক রিডিং কম্পিটিশনের প্রাইজ পেয়েছেন, সেটা কিন্তু আপনি ম্যাচ করতে পারবেন। সো ডিপেন্ডিং অন ইয়োর গোল অ্যান্ড ইয়োর ব্যাকগ্রাউন্ড, ইউ ক্যান পুট ইয়োর স্কুল লেভেল বা কলেজ লেভেলের যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস অর সামথিং। Alrighty, any other question for today? Okay, in that case, যদি কোনো কোয়েশ্চেন না থাকে, আপনার পরবর্তীতে মাথায় কোনো কোয়েশ্চেন আসলে you can like reach out to us and see you all in the next session. And after that, we can go for platform-based mentorship program for all of your personalized and everything. আমাদের যে materials বা যে guideline গুলো আছে, after the fellowship, we'll talk about it and reach out, like we'll have more detailed explanation of everything. But that would be like very dedicated and personalized sessions. Okay, everyone. That we would be just closing our session today.